একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে বাংলাদেশে গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সময় এই আদালত গড়েছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে জানত নিজের তৈরি আদালতেই হাসিনার বিরুদ্ধেই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলবে? কে জানত ওই আদালতেই হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হবে? কিন্তু সেটাই হলো। একাধিক অভিযোগের প্রেক্ষিতে হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এবার বাংলাদেশে ফিরে যেতে হবে শেখ হাসিনাকে। কি বলছেন হাসিনা? ইউনূসের অন্তর্বর্তী সরকার তার সাজানো আদালতে হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করল তা কতটা নৈতিক? হাসিনার ভারত বান্ধব মনোভাবের কারণেই কি এত রাগ ইউনূসের এবং বাংলাদেশের ওই ধর্মান্ধ মৌলবাদীদের? হাসিনাকে যে সমস্ত অভিযোগে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হলো, ওই ইউনূসও কি সেই একই দোষে দুষ্ট নয়? এবার কি করার রয়েছে হাসিনা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের পরিস্থিতি সেই 2024 সাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর 2024-এর আগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়, দেশ ছাড়েন তিনি। আর তারপরেই সে দেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। হাসিনার সরকারের তৈরি করা ওই ট্রাইব্যুনালেই শুরু হয় হাসিনার বিরুদ্ধেই মামলার বিচার। বাংলাদেশের বিভিন্ন আদালত এবং থানায় নয় করে হাসিনার বিরুদ্ধে 586টি মামলা দায়ের করা হয়। মোট 397 দিন ধরে চলেছে বিচারের বিভিন্ন প্রক্রিয়া। আর তারপরেই সাজা ঘোষণা হলো সোমবার। হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত। Ashulia of Sabah, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. হাসিনার সঙ্গে অভিযুক্ত ছিল বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সূত্রের খবর, হাসিনার মতন এই আসাদুজ্জামানও ভারতে আশ্রয় নিয়েছেন। তবে তৃতীয় অভিযুক্ত মানে ওই আল মামুনকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ। তিনি আবার রাজসাক্ষী হয়ে ওই ট্রাইব্যুনালে জবানবন্দিও দিয়েছেন। নিজেকে বাঁচানোর তাগিদে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল এই ইউনূসের অন্তর্বর্তী সরকার, তাতে সম্মতি জানিয়েছেন মামুন। হাসিনার পাশাপাশি এদিন ওই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও ক্যাপিটাল পানিশমেন্ট বা ওই ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। কিন্তু রাজসাক্ষী হওয়ায় ছাড় পেয়েছেন বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা ওই চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কি অভিযোগ ছিল ওই হাসিনা এবং বাকি দুজনের বিরুদ্ধে? মোট 5টি অভিযোগ ছিল। 1, প্ররোচনামূলক ভাষণ। 2, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ। 3, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সঈদকে গুলি করে হত্যা করা। 4, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে খুন। এবং 5, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা। এই 5টি অভিযোগের ভিত্তিতে 397 দিন ধরে বিচার চলে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। শেখ হাসিনাকে মূলত প্ররোচনা বা উস্কানিমূলক বার্তা, প্রতিবাদীদের হত্যার নির্দেশ এবং হত্যার বিরোধিতায় কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা চললেও আত্মপক্ষ সমর্থনে তাকে কেন কোনো সুযোগ দেওয়া হলো না? লোক দেখানোর জন্য একজন আইনজীবীকে হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে কেন শুধুমাত্র দাঁড় করিয়ে রাখা হলো? হাসিনার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চালানো হয়েছে তা কি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত?
যে সমস্ত অভিযোগে হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই সমস্ত ঘটনা কি ওই ইউনূস দায়িত্ব নেবার পর বাংলাদেশের বুকে ঘটেনি? যদি হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে কি ওই ইউনূসও একই শাস্তি পাবার যোগ্য নয়? জানি বাংলাদেশিরা এই প্রশ্ন শুনে তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন, কিন্তু সত্যিটা কি গোপন করা যায়? বাংলাদেশি হাসিনা বিরোধীরা এই প্রশ্ন করতেই পারেন যে কেন ইউনূসের মৃত্যুদণ্ডের কথা বলছি। তাহলে শুনুন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে হাসিনা খুব খারাপ ছিল, তিনি মানবতা বিরোধী, কিন্তু ইউনূস বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বাংলাদেশে কি কি ঘটেছে তার খোঁজ নিয়েছেন কি হাসিনা বিরোধীরা? একের পর এক আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে, একাধিক আওয়ামী লীগের নেতাকে কর্মীকে খুন করা হয়েছে। যে মানুষটা বাংলাদেশ গড়লেন সেই শেখ মুজিবের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর একাধিক স্মৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এগুলোর কোনো কিছুই আটকাতে পারেননি ওই ইউনূস এবং তার প্রশাসন। যদি বলা হয় যে এই সব কিছুর পেছনে ওই ইউনূসের অন্তর্বর্তী সরকারের মদত রয়েছে, তবে কি খুব ভুল বলা হবে? ছেড়ে দিন এই বিষয়গুলো, ধরে নিলাম রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু ইউনূস ওই সরকারের দায়িত্ব নেবার পর যেভাবে একের পর এক হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দু মন্দিরগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে, একাধিক হিন্দু নারীকে ধর্ষিতা হতে হয়েছে, এগুলো মানবতা বিরোধী ঘটনা নয়? যদি হাসিনাকে হত্যার বিরোধিতায় কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দোষী সাব্যস্ত করা হয়, তবে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য ওই মোহাম্মদ ইউনূসকে কেন দোষী সাব্যস্ত করা হবে না বলতে পারেন? কেন ইউনূসেরও মৃত্যুদণ্ড হবে না বলতে পারেন? জানি এই মুহূর্তে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ জঙ্গিদের অবাধ বিচরণের জায়গা হয়ে উঠেছে, মৌলবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ওই বাংলাদেশ। যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই পাকিস্তানের সাথেই এখন ভাব ভালোবাসা বিনিময় শুরু করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। যে বাংলাদেশের আদালত একের পর এক জঙ্গিকে মুক্তি প্রদান করে, যে বাংলাদেশের আইন ব্যবস্থা রাজাকারদের পক্ষে রায় দেয়, সেই বাংলাদেশের আদালতে হাসিনার মৃত্যুদণ্ড হবে, এ তো খুব স্বাভাবিক বিষয়। অন্য কিছু হলেই বরং অবাক হবার বিষয় হতো। কিন্তু ইউনূস এবং তার দেশের ধর্মান্ধ মৌলবাদী সংগঠনের নেতা এবং ছাত্র সংগঠনের তথাকথিত স্বার্থান্বেষী নেতারা জানেন কি, হাসিনার বিরুদ্ধে এই রায়ে হাসিনার কিছুই যায় আসে না। হাসিনার টিকিটিও ধরা তো দুরস্ত, ধরতেও পারবেন না তাকে। বাংলায় প্রবাদ আছে জানেন, অবোধের গোবোধে আনন্দ, যার ব্যাখ্যা করলে বলা যায় বোকারা দুষ্কর্ম করে বেশি আনন্দ পায়, নির্বোধের পাপ পুণ্যের কোনো বোধ নেই। কখনো কখনো অজ্ঞতা এবং অকর্মণ্যতাকে মানুষ খুশি বলে মনে করে। বাংলাদেশের ইউনূসপন্থী এবং হাসিনা বিরোধী মানুষগুলোর অবস্থাও কি ঠিক তাই? সত্যিই কি বাংলাদেশের আদালতে এই রায়ের ফলে বিপাকে পড়বেন শেখ হাসিনা? তাকে কি এবার ফিরে যেতে হবে বাংলাদেশে? বাংলাদেশ কি পারে জোর করে ভারত থেকে হাসিনাকে নিয়ে যেতে? আজকে হাসিনার বিরুদ্ধে রায় শুনে যে ইউনূস হাসছেন, আগামীতে তার কি অবস্থা হতে পারে? ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির সাজা ঘোষণার পরেই মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সোমবারের এই রায়কে পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। পাশাপাশি হাসিনা জানিয়েছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর সপক্ষে কোনো প্রমাণ নেই, বরং তার সরকার মানবাধিকার এবং উন্নয়নমূলক বহু কাজ করেছে, সেসব কাজের জন্য তিনি গর্বিত। এখানেই থেমে থাকেননি হাসিনা। রায় ঘোষণার পরেই একটি লিখিত বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। এই রায়কে একটি অনির্বাচিত সরকারের অধীনস্থ অবৈধ ট্রাইব্যুনালের কাজ বলে চিহ্নিত করেছেন তিনি। হাসিনার মতে এটি অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জ খুনি মনোভাবের প্রতিফলন।
তার অভিযোগ, বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণ করতেই এই রায় দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দেওয়ার উদ্দেশ্য এখানে 16 আনা রয়েছে। হাসিনা জানিয়েছেন, তাকে দোষী সাব্যস্ত করার এই রায় আগে থেকেই নির্ধারিত ছিল। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতেই দেশের বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন হাসিনা। ইউনূস প্রশাসনের কড়া সমালোচনা করে বলেছেন, এই সময়ে বাংলাদেশ একটি বিশৃঙ্খল, সহিংস এবং সামাজিকভাবে পশ্চাৎগামী শাসন ব্যবস্থায় পরিণত হয়েছে। সেখানে নারী এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ, ভিন্ন মতের দমনপীড়ন চলছে, অর্থনীতিও সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিন রায়ের পরেও হাসিনা সাফ জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক নেতা বা আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশ দেননি। হাসিনার এই মন্তব্য থেকেই পরিষ্কার, বাংলাদেশের আদালতের এই রায়কে গুরুত্ব দিতে নারাজ তিনি। যারা এই রায়ের পর আদালতের ভেতরে হাততালি দিয়ে উঠেছেন কিংবা যারা একাধিক জায়েন্ট স্ক্রিনের রায় দেখে উল্লসিত হয়েছেন, তাদের প্রতি হাসিনা তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তিনি মাথা নত করবেন না। যারা রাতের অন্ধকারে শেখ মুজিবর সহ তার পরিবারকে হত্যা করেছিল, তাদের নির্দেশে তিনি চলবেন না। এদিন হাসিনা তাও বুঝিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে, বাংলাদেশ হাসিনাকে নিজের দেশে ফেরানোর জন্য কি কোনো ব্যবস্থা নিতে পারে? কি করতে পারে ঢাকা? আপনাদের জানাই, রায় ঘোষণার পর এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ওই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই রায়কে শ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখবেন। ভারত যদি হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল। ভারত ওই চিঠির প্রাপ্তির কথা স্বীকারও করেছিল, কিন্তু কোনো দেশের একটি অন্তর্বর্তী সরকার আদৌ অন্য কোনো দেশের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইতে পারে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেই মনে করে নয়াদিল্লি। ফলে ইউনূসের এই উপদেষ্টার এই হুঙ্কার যে একেবারেই অকেজো এবং ফাঁকা আওয়াজ, তা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আসুন এবার একটু বোঝার চেষ্টা করি যে দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি কি বলছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণের একটি চুক্তি রয়েছে বটে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতন অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। কিন্তু সেখানে দুটি সরকারকেই সে দেশের জনগণ দ্বারা নির্বাচিত হওয়ার প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও মনে করছেন না ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য, কারণ তারা মনে করছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণের চুক্তি থাকলেও তাতে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটা মানতে বাধ্য নয়। বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে, তাই ওই চুক্তির নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয় বলেই মনে করছেন তারা। স্বাভাবিকভাবেই বাংলাদেশি মানে ওই ইউনূস প্রেমীরা প্রশ্ন করতেই পারেন, চুক্তি থাকলে কেন ভারত ফেরত পাঠাবে না? তাহলে শুনুন এবং জানুন, ভারত এবং বাংলাদেশের মধ্যে 2013 সালে বন্দি প্রত্যর্পণের চুক্তিটি হয়েছিল মূলত দুই দেশের সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পাওয়ার জন্য। খেয়াল করে দেখুন, যে সময় এই চুক্তি হচ্ছে সেই সময় বাংলাদেশের মসনদে কিন্তু ওই শেখ হাসিনাই বসে রয়েছে। ন্যূনতম 1 বছরের জেল হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে দোষী ব্যক্তিকে প্রত্যর্পণের কথা বলা হয়েছিল এই চুক্তিতে। এরপর আবার 2016 সালে ওই প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরও সহজ করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয়, কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। তার জন্য কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না, যার ভিত্তিতেই বাংলাদেশ হাসিনাকে প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল।
কিন্তু ইউনূসের আইনি উপদেষ্টা বা ওই দলবলের খেয়াল নেই যে ওই চুক্তিতে স্পষ্ট বলা আছে যে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। আর এখানেই হাসিনাকে প্রত্যর্পণ না করার সবচেয়ে বড় যুক্তি দিতে পারে নয়াদিল্লি। কারণ হাসিনা বারংবার তাকে খুন করার চক্রান্তের অভিযোগ করেছেন। এমনকি রায়ের পরেও হাসিনা জানিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ইউনূস ও তার দলবল যে স্বপ্ন দেখছেন তা যে পূরণ হবার নয় তা বোঝাই যাচ্ছে। ভারতের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টির ওপর ভারত নজর রাখছে। বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছে দিল্লি। সবার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এবার কি তবে হাসিনাকে ফেরত পাওয়ার জন্য ভারতের সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? এই প্রশ্ন নিছকই ওই মজার জন্যই তুললাম মাত্র। কারণ এমনটা ভাবতে হলেও যে বাংলাদেশকে আরও একবার জন্ম নিতে হবে তা বোধহয় বাংলাদেশের সদ্যজাতও জানে। এই অবস্থায় আগামী 19 তারিখ ভারতে আসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারত মহাসাগরের 5টি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে যোগ দেবেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুদিনের সফরে দিল্লি আসছেন খলিলুর রহমান। দোভালের সাথে তার বৈঠকের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। তবে ভারতে এসআইআর আবহে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফর অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এবার কি হবে ইউনূসের, যে হাসিনাকে সামনে রেখে এতদিন গদি আঁকড়ে বসে রয়েছেন ওই শান্তির নোবেল প্রাপক? এবার কি তারও দিন ফুরিয়ে আসতে চলেছে? এই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতেই তোলা থাক। আজ এ পর্যন্তই। নমস্কার।